শুভ সকাল। বাংলাদেশে এখন নির্বাচনের মরশুম চলছে। নির্বাচনে যেসব দল প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে প্রধান যে দুটি দল, সে দুটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দল হিসেবে যদি আমরা নির্বাচনটাকে দেখি, দলগুলোর পার্টিসিপেশনের ভিত্তিতে বা দলগুলোর গঠনের ভিত্তিটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব যে দুটো দলে কিন্তু ধনবাদী, ধনতান্ত্রিক, পুঁজিবাদী, সামন্তবাদী দল। হ্যাঁ, এখানে যারা শ্রেণীবিহীন মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, তাদের নিয়ে কোনো কথা কিন্তু কোনো দলই বলছে না। হ্যাঁ, তারা বলছে যে আমরা শ্রমিকদের অধিকার দেব, কিন্তু সেটার প্রিন্সিপাল কি, মূল নীতি কি, সেই জায়গায় কোনো দল কোনো কথা বলছে না বা বলতে পারছে না, কারণ তাদের আদর্শ তাদেরকে সেটা ডিকটেট করে না। বিশেষ করে বিএনপির ব্যাপারে আমি কোনো কথা বলবো না, কারণ আমি আমার পুরো জীবনে বেগম জিয়া এবং জিয়াউর রহমানকেও আমি নেতা মনে করি না, বাট ওনাকে মনে করি উনি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারা একজন নেতা, বাট রাষ্ট্র নেতা আমার দৃষ্টিতে উনি না। আর বেগম জিয়া হচ্ছেন একজন আপোষহীন নেত্রী, এটা মানতে হবে, কিন্তু ওনাকে পুরোপুরি একজন গণতন্ত্রী, প্রজাতন্ত্রী আমি মানতে রাজি না। আর বিএনপি দলটাকে আমি দলই মনে করি না। বিএনপি হচ্ছে ঘটনাচক্রে জন্ম নেওয়া একটি কি বলে, আমরা যে খাই, এটার নামটা কি, ওকে, ক্ষণস্থায়ী কোনো কিছু, অথবা ক্ষণপদ আছে না, এমিবয়েড চলনের একটি ক্ষণপদ। আমি যদি বাংলাদেশ জামায়াত ইসলামীকে ধরি, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দল, তাদের আদর্শ রয়েছে, তাদের কর্মসূচি রয়েছে, তাদের প্রিন্সিপাল রয়েছে, কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী এর ব্যর্থতাটা হচ্ছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে যে তারা বাংলাদেশের শ্রম ব্যবস্থাটা, শ্রম বিভাগটা, শ্রম বাজারটা ভালো করে পড়াশুনো করেনি। সেটা তাদের ইচ্ছের ঘাটতি হোক কিংবা সামর্থ্যের ঘাটতি হোক বা বুঝে উঠতে না পারার ঘাটতি হোক, আমি আশা করেছিলাম তারা বাংলাদেশের লেবার মার্কেটটা পড়বে, লেবার সেক্টরটা নিয়ে গবেষণা করবে এবং সেটা নিয়ে সুস্পষ্ট নীতিমালা তারা দেবে। সেটা তারা দিতে পারেনি। তারা যে দুটো দলের কথা আমরা বলছি, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপি, দুটো দলই প্রথমত তারা বাংলাদেশের জন্য একটি জাতীয় ম্যানিফেস্টো যেগুলো দিয়েছে, সেটা মানে হচ্ছে কমন। এটা এই জন্য বলছি, আমি একটি এনজিওর সাথে কাজ করেছিলাম খুলনার, লিডার্স, ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের একটি ফান্ডের প্রজেক্টে, বিশাল একটি প্রজেক্ট, 40 বছর মেয়াদী একটি প্রজেক্ট, SLSCCVP আমার প্রজেক্টের নাম, SLSCCVP, বিশাল নাম, কঠিন নাম, এবং অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে প্রজেক্ট কাজ করে। তখন আমি যেহেতু ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুগুলো ন্যাশনাল ম্যানিফেস্টোতে ঢোকানোর জন্য, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে দেন দরবার করার জন্য একটা
প্রোগ্রাম আমার রেগুলার আমার প্রজেক্টের অংশ ছিল, আমি ওই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ছিলাম। তখন আমি যখন ওখানকার যে ক্লাইমেট ম্যানিফেস্টোটা যখন আমি করছিলাম, তখন আমি অনেকগুলো পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো পড়েছি দেশের এবং বিদেশে। ধরা যাক আপনার একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে লেখা আছে আমরা ক্ষমতায় আসলে জলবায়ু নিয়ে ব্যাপক কাজ করব। এই যে লাইনটা, এই লাইনটা আপনি আপনার ম্যানিফেস্টোতে দেওয়ার পর বললেন যে দেখেন আমার ম্যানিফেস্টোতে কিন্তু জলবায়ু নিয়েও কথা আছে। এই দুটো লাইন তো মেক্সিকোর কোন একটা পার্টির ম্যানিফেস্টোতে আছে, কিংবা বুর্কিনা ফাসোর কোন একটা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে আছে। কিন্তু বুর্কিনা ফাসোর যে জলবায়ু চ্যালেঞ্জ, মেক্সিকোর যে জলবায়ু চ্যালেঞ্জ, আর বাংলাদেশের যে জলবায়ু চ্যালেঞ্জ, সেটা তো এক না। তার মানে আপনার ম্যানিফেস্টোতে শুধু আমি আসলে ক্ষমতায় আসলে জলবায়ু পরিবর্তন করিয়ে দিব, জলবায়ু পরিবর্তন ঠেকাইতে জীবন যৌবন সব মানে দান করিয়ে দিব, সেটি বললে হবে না। আপনার স্পেসিফিক প্রোগ্রাম থাকতে হবে। ইভেন বাংলাদেশের জলবায়ু নিয়েও যদি কেউ কথা বলে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের জলবায়ু কিন্তু এক না, কিংবা ক্লাইমেটিক চ্যালেঞ্জ এক না। জলবায়ু এক, ক্লাইমেটিক চ্যালেঞ্জ এক না। যেমন ধরা যাক আপনার সিলেটে হচ্ছে আপনার সিলেটের ক্লাইমেটিক চ্যালেঞ্জ আর কক্সবাজারের ক্লাইমেটিক চ্যালেঞ্জ আর সাতক্ষীরার ক্লাইমেটিক চ্যালেঞ্জ কিন্তু এক না। ইভেন আমি দেখেছি ওই বেল্টে সুন্দরবনের পাশের অঞ্চলের ক্লাইমেটিক চ্যালেঞ্জ আর নন সুন্দরবন এরিয়া যেগুলো রয়েছে সেগুলোর ক্লাইমেটিক চ্যালেঞ্জও এমনকি এক না। ইভেন কক্সবাজারে মহেশখালীর ক্লাইমেটিক চ্যালেঞ্জ আর টেকনাফের ক্লাইমেটিক চ্যালেঞ্জ এক না। অর্থাৎ আমি যখন একটা লাইন লিখছি যে আমি ক্ষমতায় আসলে জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য কিংবা অ্যাডাপটিভ টেকনোলজির জন্য আমার জীবন যৌবন প্রাণ সংসার, হ্যাঁ, আমি সমস্ত কিছু উৎসর্গ করিয়ে দিব, এই লাইনটি লেখাটা খুবই সহজ। এবং বলবো যে হ্যাঁ জলবায়ু পরিবর্তন নিয়েও আমাদের ম্যানিফেস্টোতে কথা আছে। নো, হোয়াট ইজ নিডেড ইজ প্রোগ্রাম। যে আমরা এক নাম্বার দক্ষিণ পূর্বাঞ্চলীয় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো ঠেকাতে আমরা সেখানে বিশেষ উপকূলীয় বোর্ড গঠন করব। সুন্দরবনকে এক্সক্লুসিভ জোন ঘোষণা করে সেখানে সব কিছু 5 বছরের জন্য বা 2 মাস প্রতি বছর 4 মাসের জন্য সেখানে মানুষের যাওয়া আসা আমরা নিষিদ্ধ করব। আমরা এতটি গাছ লাগাবো। কক্সবাজার আমরা এই কাজটা করব। সিলেটে প্রতি শীতকালে শৈত্যপ্রবাহ মোকাবেলায় আমাদের এই পদক্ষেপ, আর বর্ষাকালে বন্যা মোকাবেলায় আমাদের এই পদক্ষেপ। এভাবে প্রোগ্রামটা থাকতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য প্রোগ্রামেটিক ম্যানিফেস্টো, কর্মসূচি ভিত্তিক ইশতেহার, যেটি বাংলাদেশের দুটো রাজনৈতিক দলই দেয়নি। সেজন্য এই নির্বাচনটা আমার জন্য মানে আমি মনে করি না যে এই নির্বাচনটা তে আমরা যেসব দলকে ভোট দিচ্ছি তারা ম্যাচিউর, তারা ডেমোক্রেসিটা বুঝে, তারা নির্বাচনটা বুঝে, তারা ইভেন পলিটিক্যাল পার্টিজম এটা যে বুঝে আমি মনে হয় না, আমি শিওর না। ইভেন একটা পলিটিক্যাল পার্টি যে কনস্টিটিউশন শোধরাবে বা নতুন কনস্টিটিউশন করবো, ইভেন ওরা কনস্টিটিউশনালিজম বুঝে কিনা সেটা আমার ঘোরতর সন্দেহ আছে। এবং তারা যে কনস্টিটিউশনালিজম বোঝে না, সেটা বোঝাটা আপনার জন্য সহজ হবে। আমি একটা একদম রেফারেন্স দিই, অ্যালাইভ রেফারেন্স। সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের যে প্রোগ্রামগুলো, সেগুলো যদি আপনারা লাইভগুলো দেখেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কি বুঝে না, সংবিধান বুঝে না, সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। সো এটা একটা বড় ব্যাপার। প্রথম কথা বললাম তারা শ্রমিক শ্রেণী নিয়ে তাদের কোনো কথা নেই। আমি কেন শ্রমিক শ্রেণী নিয়ে স্পেসিফিকভাবে কথা বলছি সেটা আমি বলতাম না,
সেটা আমি বলেছি। প্রথম কারণ হচ্ছে, আপনারা জানেন বার্নি স্যান্ডার্স এর সাম্প্রতিক যে প্রোগ্রামগুলো সেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন আমেরিকা কিন্তু শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় দেরি করার ফলে যেই ফলটা তারা এখন ভোগ করছে সেই ফলটা হচ্ছে আহ, এক নাম্বার আপনার প্রান্তিক কৃষক সংখ্যা সংকুচিত হয়ে গিয়েছে, অর্থাৎ বড় বড় কর্পোরেশনগুলো কৃষি সেক্টরকে দখল করে নিয়েছে। ফলে বিদ্যমান যারা প্রান্তিক কৃষক তারা কোণঠাসা হয়ে পড়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ধন বৈষম্য ব্যাপকভাবে এমন বাড়ান বেড়েছে, প্রথম 4 জন ধনী হচ্ছে আমেরিকার 52% সম্পদের মালিক। এবং আমরা যদি বাংলাদেশে এখন থেকে শ্রমিক, শ্রমবাজার, শ্রম আইন এসব বিষয় নিয়ে এখন থেকে সাবধান না হই, বাংলাদেশেও কিন্তু এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটতে চলেছে। এবং এটা কিন্তু একটা দেশের অর্থনীতির জন্য সুখবর না। কেন? এর ফলে লবি গ্রুপগুলো এতটাই শক্তিশালী হয়ে যায় যে মেইন স্ট্রিম পলিটিশিয়ানরা কিন্তু আর পলিটিক্স করতে পারে না। আপনারা দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু উড়ে এসে জুড়ে বসলেন, জো বাইডেন উড়ে এসে জুড়ে বসলেন। তারা কিন্তু কি বলে কেরিয়ার পলিটিশিয়ান না, পেশাজীবী রাজনীতিবিদ না। যদিও বা বাংলাদেশে এখন যারা আছে তারেক জিয়া বাদ দিলে বিএনপি এবং জামাত ইসলামী এবং বিএনপিতে সবাই কিন্তু ক্যারিয়ার পলিটিশিয়ান। আমি তারেক জিয়াকে পলিটিশিয়ান হিসেবে দেখছি না। প্রথমত হচ্ছে লোকটা পড়াশুনো করে নেয়। আসলে আপনি যাই বলেন না কেন, 2026 সালে এসে না কেউ যদি বলে যে একটা লোক এইচএসসি পাস করেছে সে জগতের সকল জ্ঞানের আধার, এটা আসলে মেনে নেওয়া সম্ভব না। কেন হচ্ছে? কারণ হচ্ছে এটা হচ্ছে সাবজেক্টিভ এক্সপার্টিসের জন্য। আপনি বলেন একটা এইচএসসি পাস মানুষ সংবিধানের ড্রাফট বুঝবে, ইভেন বাংলা লেখলেও বুঝবে, যেহেতু 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 লিখে যে সংবিধানে লিগাল ড্রাফটিং হয় সেটাকে তিনি বুঝবেন আসলে। তো লোকটা আইন প্রণেতা না, তো উনি আইনের ভাষায় লিগাল ড্রাফটিংয়ের ল্যাঙ্গুয়েজগুলোতে বুঝবেন না, বাংলাতে ইংরেজিতে তো দূরের কথা। এই লোকটা তো বাংলাও ভালো জানে না। না, আমি পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপারে বলছিলাম, এই রাজনীতি নিয়ে, এই নির্বাচন নিয়ে বলছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেজন্য আমি শ্রমিকদের ব্যাপারটা বললাম। ইশতেহারটা আসলো নির্বাচনের এই যে মরশুমটা চলছে। আমি এই আলোচনাটা এলোমেলো, আমার সামনে কোনো নোট নাই, আমি নোট নিইনি, আমি ইচ্ছে করেই এলোমেলো আলোচনা করব ভেবেছি, সেজন্যই আসলে নোট নিইনি। অনেকটাই গালগপ্প বলা যেতে পারে, উইথ সাম লিটল রেফারেন্সেস, নট স্ট্রং রেফারেন্সেস। আরেকটি ব্যাপার আমি খেয়াল করেছি যে, ও হ্যাঁ, আমি তো যেহেতু প্রথমত আমি খেটে খাওয়া গরিব মানুষের ছেলে, আমার বাবা একজন সফল, অসম্ভব অভিজ্ঞ মাটিয়াল ছিলেন। মাটি কাটতেন, পুকুরের মাটি সহ বিভিন্ন জায়গায় মাটি কাটতেন। উনি একজন সফল কৃষক ছিলেন, অভিজ্ঞ কৃষক ছিলেন, উনি অভিজ্ঞ জেলে ছিলেন, উনি অভিজ্ঞ একজন রাখাল ছিলেন, উনি একজন অভিজ্ঞ দিনমজুর ছিলেন, অভিজ্ঞ একজন মাছ চাষি ছিলেন, উনি একজন অভিজ্ঞ লবণ চাষি ছিলেন, উনি একজন অভিজ্ঞ বেত বাঁশের কাজ জানতেন, কাঠের কাজ জানতেন, ঘরামি ছিলেন। হি ইজ এ ম্যান অফ নলেজ, হি ইজ এ very simple man, a man with high dignity, a man with extreme self-esteem, high confidence. একটা দেমাগ ছিল আমার বাবার, যেটা আমি পেয়েছি। আই এম সো প্রাউড অফ হিম। এখন আমি যেহেতু ফকিরের ছেলে, এখন তো আমার তো যাতে জাপ টানে কেয়ারা গাট টানে, চিটেঙ্গে ভাষায় একটা কথা আছে যে সো
খেটে খাওয়া মানুষদের প্রতি তো আমার একটা টান থাকবে। যদি বা বাংলাদেশে দেখা যায় যে 3 ক্লাস পড়ালেখা হলেই 2-4 টাকা কামালে 2-4 লাইন ইংরেজি বলতে পারলে সবাই তার অতীত ভুলে যায়। দুর্ভাগ্যজনকভাবে আমি সেই পথটা বেছে নিতে পারিনি। আমি খুবই 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 গর্বিত। আমি কৃষকের ছেলে, আমি জেলের ছেলে, আমি মাটিয়ালের ছেলে, আমি লবণ চাষির ছেলে, আমি মাছ চাষির ছেলে। জেলে আর মাছ চাষি কিন্তু এক না, আমার বাবা দুটোই করেছেন। সারেং, আমার বাবা কিন্তু সারেং ছিলেন, মাঝি ছিলেন আমার বাবা, ভেরি সাকসেসফুল সারেং মাঝি ছিলেন, সাব কন্ট্রাক্টর ছিলেন উনি, ঘরামি ছিলেন আমার বাবা, মানুষের ঘরের চালা সারাতে পারতেন, ভেরি সুইফট ওয়ার্কার, অ্যান্ড আই এম সো প্রাউড অফ দ্যাট। এখন স্বাভাবিকভাবে আমি 3 লাইন পড়াশোনা করলেও 2 লাইন ইংরেজি শিখলেও আমি সেটা ভুলিনি এবং ভুলব না, নেভার এভার। এবং তাদের কথা আমি বলেই যাব, ইভেন আফটার মাই ডেথ, আমার মৃত্যুর পরও, কারণ আমার বইগুলো তাদের কথা বলি, তাদের পক্ষে কথা বলি। নাও এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যেহেতু জমিদার বিরোধী মানুষ, সামন্তবাদ বিরোধী মানুষ, রাজতন্ত্র বিরোধী মানুষ, আমার একটা বইও আছে বোধহয়, দ্য কস্ট অফ মনার্কি বোধহয়, আমার প্ল্যানও আছে, বইটা পাবলিশ হয়ে লেখা শেষ হয়েছে। দেখি বইটার নাম কি। এটা অনেকটা রাজতন্ত্রের বিরুদ্ধে একটা লেখা। আমার একটা না দুটো বই আছে যেখানে মূলত সারা পৃথিবীতে যে রাজতন্ত্রগুলো আছে সেই রাজতন্ত্রগুলোর জন্য বিভিন্ন দেশে দেশে রাষ্ট্রগুলোর কি পরিমাণ টাকা খরচ হচ্ছে, হ্যাঁ, সেটা নিয়ে আমার একটা বই আছে খুব সম্ভব। বইটার নাম হচ্ছে দ্য কস্ট অফ মনার্কি। দ্য কস্ট অফ মনার্কি। যেহেতু আমি রাজতন্ত্র বিরোধী মানুষ, প্রজাতন্ত্রী মানুষ, সেহেতু স্বাভাবিকভাবে আমি তো এটা চাইব যে ধনবাদী, পুঁজিপতি, সাবেক সামন্ত প্রভুদের প্রতিপত্তিটা এই নির্বাচনে কেমন, সেটা আছে তো। আর এরপর হচ্ছে পরিবারতন্ত্র। আপনি দেখেন অসংখ্য সংসদীয় আসনে, হ্যাঁ, এমন এমন ব্যক্তি আছেন যিনি 5 বার 7 বার এমপি হয়েছেন। তার মানে গত 25 বছরে ওখানে একটা ছেলে মেয়েও উচ্চশিক্ষিত, যোগ্যতা সম্পন্ন, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন 25 বছর একটা ছেলে মেয়েও জন্ম হলো না এমপি নমিনেশন দেওয়ার পাওয়ার। না, দলগুলো দেয়নি তো। আর একটা হচ্ছে যে অনেকগুলো সংসদীয় আসন আছে, আমি একদম নাম ধরে ধরে বলতে পারবো, যেখানে বর্তমান যিনি প্রার্থী তার বাবা কিংবা স্বামী কিংবা স্ত্রী কিংবা দাদা এমপি ছিলেন। তার মানে কি ব্যাপারটাই ওই সংসদীয় আসনে আল্লাহ তাআলা 5-7 লাখ মানুষের মধ্য থেকে শুধু ওই পরিবারকেই এমপি হওয়ার যোগ্যতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই তো আল্লাহর কাউকে যোগ্যতা দেবেন না বলে মানে কি আমাদেরকে কি জানিয়ে গেছেন, মেইল করেছেন, চিঠি দিয়েছেন বা ফোন করেছেন? করেননি। আল্লাহ সবাইকে যোগ্যতা দিয়েছেন, কিন্তু দলগুলো মনোনয়ন দেননি তো। ওই নাতিপুতিদেরকে, ছেলের বউকে কিংবা ছেলেকে কিংবা ঝিয়ের জামাইকে দিয়েছেন। আর তৃতীয় ধরনের যেটা ভয়াবহ সেটা হচ্ছে চৌধুরীদের, যেটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। অসংখ্য চৌধুরী, তরফদার, হাওলাদার, শিকদার, চাকলাদার এখনও বিভিন্ন রাজনৈতিক দলে এমপি প্রার্থী হয়েছে। সামন্তবাদী প্রভু, যাদের দাদারা, যাদের পরদাদারা বাংলাদেশের ছেলে মেয়েগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, ভাগ্যিস বামপন্থীরা আধুনিক শিক্ষার মাধ্যমে ছেলে মেয়েগুলোকে উঠিয়ে এনেছেন গত 70-80 বছরে, এবং ইসলামপন্থীরা মাদ্রাসা শিক্ষার মাধ্যমে অসংখ্য ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলেছিলেন। না হয়
আজকে যেসব চৌধুরী, জমিদার, তরফদার, চাকলাদার, হাওলাদারদের, শিকদারদের আপনারা নমিনেশন দিয়েছেন, সেই সব চৌধুরী, চাকলাদার, তরফদার, হাওলাদার দের দাদারা, পরদাদারা এদেশের ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করতে দেননি। হ্যাঁ, তারা স্কুল করেছেন। কখন? জমিদার প্রথা বিলোপ হয়ে যাচ্ছে, সম্পত্তি টেকানো যাচ্ছে না, ওয়াকফ করে দিতে হচ্ছে, তখন জমিদার স্কুল করেছেন। সূর্যাস্ত আইন হয়েছে, আজকে কালকে সন্ধ্যার মধ্যে ট্যাক্স না দিলে সম্পত্তি সব বেচাল হয়ে যাবে, তাহলে আজকের রাতের সব দুপুরের মধ্যে উনি স্কুল কলেজের নামে সম্পত্তি দিয়ে দিলেন। অথবা বড়লাটের কাছ থেকে রায় বাহাদুর, খান বাহাদুর উপাধি পাওয়ার জন্য স্কুল কলেজ করেছেন। হ্যাঁ, আমরা কি আপনাদের ইতিহাস জানি না মনে করেছেন? আমরা জানি, এবং যেহেতু আমি এসব জানি, পড়েছি, ফলে আমি তো এটা সমালোচনা করবই। আমি কট্টর জমিদার বিরোধী মানুষ, এবং আমি চিরকালে জমিদার বিরোধী থাকব না। এই নির্বাচনটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সব কিছু শেষেও এই নির্বাচনটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। কেন? আমি যেহেতু বিপ্লববাদী মানুষ, সেহেতু এই নির্বাচনটা হচ্ছে বিপ্লব পরবর্তী একটি নির্বাচন। ডক্টর আলী রিয়াজ তার সাক্ষাৎকারে বলেছেন, এই নির্বাচনটা একটা মৌলিক নির্বাচন, যে নির্বাচনটা বাংলাদেশ নামক রাষ্ট্রটির ভবিষ্যৎকে ডিফাইন করবে। 2, এই নির্বাচনটা জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করবে। এই নির্বাচনে একটি গণভোটও হতে চলেছে। 3, এই নির্বাচনে এই প্রথম বাংলাদেশের মানুষ ইসলামী দলগুলোর একটা বড় মোর্চা পেয়েছে, যেটা দরকার ছিল। আমি ইসলামপন্থীও না, ইসলাম বিরোধী, আমি একজন মুসলমান। কিন্তু আমাদের দেশে একটা ভয়ঙ্কর ধারা, আমরা যারা নাস্তিক, আমি একসময় নাস্তিক ছিলাম, এটা সবাই জানে। বর্তমানে আমি মাইজ ভান্ডারি তরিকায় বিশ্বাসী একজন মানুষ, তরিকত চর্চা করি। যারা নাস্তিক, তারা এরকম একটা ব্যাপার স্টাবলিশ করেছিল বাংলাদেশে, যে ইসলামের কথা বললে ওরা হচ্ছে খারাপ, ইসলামের কথা বলা খুব আনস্মার্ট একটা কাজ, ইসলাম খুব আনস্মার্ট, ইসলামের কথা বলা যাবে না, ইসলামী রাজনীতি হতেই পারে না, সকল রাজনীতি ভালো, একমাত্র ইসলামী রাজনীতি, সবাই ভালো হুজুররা ছাড়া। এটা আমার ভালো লাগেনি। আমার কথা হচ্ছে, একজন ব্যক্তির যদি কমিউনিজম করার অধিকার থাকে, তাহলে ইসলাম এর পক্ষে কথা বলার থাকার অধিকার কেন থাকবে না? ভলটেয়ার তো এটাই আমাদেরকে শিখিয়ে গেছে। সক্রেটিস এটার কথাই তো বলেছে, প্লেটো, অ্যারিস্টটল এটার কথাই তো বলেছে। দলমত সবাই থাকবে। এখন জগতের সকল দল এবং মত থাকবে, কেবলমাত্র ইসলাম সেটি তো হতে পারে না। এটা কেমন আধুনিকতা? আপনি মন্দিরে গেলে, মুসলমান হয়ে মন্দিরে গেলে আপনি খুব আধুনিক, হিন্দু হয়ে উনি মন্দিরে যাবে উনি আধুনিক, কিন্তু মুসলমান হয়ে মসজিদে গেলে আপনি জঙ্গি। এইটা আমার একদমই ভালো লাগেনি। আমি খুবই আধুনিক একজন মানুষ। আমার চেহারা দেখলে, আমার পোশাক আশাক, আমার ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়া দেখলে বুঝবেন। কিন্তু আমি এটা মানতে নারাজ যে আপনি হিন্দু হয়ে মন্দিরে গেলে আপনি আধুনিক, কিন্তু মুসলমান হয়ে মসজিদে গেলে, সালাম দিলে, টুপি দিলে, কোরআন পড়লে, হাদিস পড়লে, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী, আপনি আফগান, আপনি রাওয়ালপিন্ডি, আপনি পাকিস্তানে, আপনি পিন্ডি, আপনি সন্ত্রাসবাদী, আপনি এক্সট্রিমিস্ট, আপনি ফ্যানাটিক, আপনি টেররিস্ট। এই জিনিসটা আমার ভালো লাগেনি। ফলে এই যে আনভয়েসড ভয়েসেসগুলো মানে যে আমরা শুনতে পাচ্ছি, সেটা আমার ভালো লাগছে। আই রিয়েলি লাভ দ্যাট। আরেকটা জিনিস আমার ভালো লাগছে, বহুদিন পর, যদিও বা কাঙ্ক্ষিত লেভেলে না, ইসলামী দলগুলো তারা সত্যিকার অর্থে ডেমোক্রেসি প্র্যাকটিস করছে। তারা ইসলাম, কোরআন, হাদিসের শিক্ষা এবং আধুনিক শিক্ষাকে কিভাবে এক জায়গায় আনা যায়,
এটা একটা ফর্মুলেশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও বা তারা বুঝে উঠতে পারছে না তারা কীভাবে করবে, যদি বা তাদের কোনো প্রোগ্রাম নেই। আই উড বি ভেরি হ্যাপি টু সি দ্যাট দে হ্যাভ এ প্রোগ্রাম অ্যান্ড দে নিড এ লট অফ হার্ড ওয়ার্ক। অ্যান্ড কেন এই জন্য এটা বলছি, কারণ হচ্ছে আপনি যদি স্ট্যান্ডার্ড প্রোগ্রাম হাজির করতে না পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে থাকতে পারবেন না, যেটার প্রমাণ হচ্ছে কমিউনিজম থাকতে পারেনি। তবে কমিউনিজমের সাথে ইসলামী দলগুলোর একটা বড় পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা মানি বা না মানি, এটা তো মানতেই হবে। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত, কোরআন হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, হাদিস আল্লাহর একটা নিয়ামত, মসজিদ আল্লাহর নিয়ামত, মাদ্রাসা আল্লাহর নিয়ামত, মাজার আল্লাহর নিয়ামত, খানেকা এগুলো আল্লাহর নিয়ামত, আলেমরা আল্লাহর নিয়ামত। এটা আপনি অস্বীকার করতে পারবেন না, আমি যতই আধুনিক হই না, এটা আমাকে স্বীকার করতে হবে। এখন ইসলামী দলগুলোর উপর কিন্তু আল্লাহর রহমত আছে, এটা মানতে হবে, সেটা যে ইসলামী দল হোক না কেন, এটা আমি বিশ্বাস করি। আমাকে একদম গলায় যদি ছুরিও দেওয়া হয়, আমি এটা বিশ্বাস করবো যে ইসলামী দলগুলোর উপর আল্লাহর নিয়ামত আছে, সেটা যে ইসলামী দল হোক না কেন। তারা পরাজিত হচ্ছে কি না হচ্ছে সেটা কিন্তু আলাদা বিষয়। আল্লাহর নিয়ামত থাকলে যে পরাজিত হবে তা তো না। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সারা শরীরে ঘা দিয়েছিলেন, তার মানে কি আল্লাহ আইয়ুবকে ঘৃণা করতেন? নো। আল্লাহর খুব প্রিয় একজন নবীদের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন। আল্লাহ তার বান্দাদেরকে কষ্ট দিয়েও পরীক্ষা করবেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না হলে আল্লাহ খোদাই সৃষ্টি করতেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা বই লিখছি আমি, বইটার নাম হচ্ছে দ্য থাউজেন্ডস, পৃথিবীর 1000টি বিখ্যাত বাছাই করা লেকচারের মধ্যে আমাকে কিন্তু বাধ্য হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজ্জের ভাষণটা, সেটাকে কিন্তু আমাকে 1 নম্বরে রাখতে হয়েছে। আমি এটা বাধ্য হয়েছি। আমি যে মুসলমান সেজন্য ওনাকে বেশি করে টেনেছি, পক্ষপাত করেছি তা না। আমি আসলে সত্যিকার অর্থে পক্ষপাতের বিরুদ্ধে একজন মানুষ। কিন্তু আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজ্জের ভাষণ, আমি পৃথিবীর হাজার হাজার লেকচার আমি পড়েছি, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের লেকচার, নবীদের লেকচার, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেকচারের মতো লেকচার আমি পাইনি। সেটা আমি অন্য সময় বলব। এখন এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, ইসলামী রাজনৈতিক দলগুলোর এই যে ডেমোক্রেটাইজেশন অন দ্য বেসিস অফ কোরআন অ্যান্ড হাদিস, এটা আমার ভালো লাগতেছে। দে আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, দে আর coping, and they are also re-explaining the things. They are re-exploring the political principles, ideals, and methodologies, and they are trying to imply the things in different places from different point of view. এটা আমার মানে খুব ভালো লাগছে। এটা একটা বড় ব্যাপার এই রাজনীতি, এই নির্বাচনে। এবং এই নির্বাচনে আমার মনে হয়, আমার মন বলছে, বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, এই নির্বাচনে সবচেয়ে বেশি আপনার বাংলাদেশের মানুষ সচেতনভাবে ভোট দিতে চলেছে। বাংলাদেশের মানুষ এখন আর 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট দিতে মানে ভোট বিক্রি করবে না, টাকাটা নিয়ে নেবে। আমি অসংখ্য নির্বাচকের সাথে কথা বলেছি, মানে ভোটারের সাথে কথা বলে, যারা বলল যে হ্যাঁ, ইভেন কোরআন শরীফের উপরে দিয়েও যদি টাকা দেয়, টাকাটা নিয়ে নেব, কিন্তু ভোটটা আমার মন মতো দেবো। কেন? সে যে টাকা দিচ্ছে সেটা না হোক, তো আমি যে টাকা নেবো সেটা না হোক হবে না। আর সে তো ভোট পেলে এমনিতে এমনিতে আমাদের উপর জুলুম করবেই। এটা একটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আর একটা ভয়ঙ্কর ব্যাপার আমি লক্ষ্য করেছি, যে যেই নির্বাচনী এলাকায় যেই প্রার্থী খুবই দাপুটে, মানে ওনার মিছিলে না গেলে মামলা দেবে, খেয়াল দেখে নেবে, সেখানে আমি দেখেছি যে সাধারণ ভোটাররা অসম্ভব ক্ষমতাশালী ওই প্রার্থীর জনসভায় যাচ্ছেন, কিন্তু আমাকে বলেছেন যে ভোট তো তাকে দেব না, আমি তার মিছিলে যাচ্ছি, কারণ তার মিছিলে যদি আমি না যাই আমাকে মামলা দেবে অথবা দেখে নেবে, কিন্তু আমি ভোট দেবো অমুক প্রার্থীকে। এটা একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। আর একটা ব্যাপার লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই নির্বাচনে কিন্তু কমিউনিকেশন টেকনোলজিগুলো, সোশ্যাল মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রভাব ফেলবে। সেখানে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন একটা বড় ব্যাপার।
আমরা লক্ষ্য করছি, এটা একটা বড় ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই নির্বাচনে সহিংসতা হলে সেটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যেতে পারে, যেটা সত্য কথা। কারণ সবাই ক্ষমতা পাওয়ার জন্য মরিয়া, এবং এটা 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 একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। যদি রাজনৈতিক দলগুলো তারা তাদের নিজেদের চরিত্র চিত্রায়নে সাবধান থাকতে পারে, তাহলে তারা রিয়েলি যদি ডেমোক্রেটিক ভ্যালুস দেখাতে চায়, তাহলে তাদের উচিত হবে এই পলিটিক্যাল ভ্যান্ডালিজমে না গিয়ে সত্যিকার গণতন্ত্র চর্চার জন্য চেষ্টা করা, এবং সেটার জন্য এই মারামারি ধরাধরির পথ না নিয়ে সত্যিকার নির্বাচককে দের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়াটা কিছু তারা অপ্ট করে। I think that would be very nice. That would be really, really, really very nice. That would be very nice for them, for the country too. এই হচ্ছে কথা। অনেক তো কথা বললাম, আমি কোনো নোট নিইনি, ফলে আমার কথাগুলো অনেকটা এলোমেলো হয়েছে, অ্যান্ড ল্যাকিং রেফারেন্সেস। স্বাভাবিক, নোট না থাকলে যা হয়। নির্বাচনের জন্য শুভকামনা, নির্বাচকদের জন্য শুভকামনা। আপনার মনমতো প্রার্থীকে ভোট দিন, যে ক্ষমতায় আসলে আপনার সন্তানের চাকরির সময় ঘুষ নেবে না, যে ক্ষমতায় আসলে নিত্য নতুন সুন্দর সুন্দর আইন হবে, যে আইন আপনার সুরক্ষা দেবে, যে ক্ষমতায় আসলে বিচার সালিসের নামে টাকা পয়সা খাবে না, বাপদাদ 14 গোষ্ঠী সবাইকে মন্ত্রী এমপি চেয়ারম্যান বানাবে না, এলাকার ছেলে পেলেদেরকে একটু সুযোগ দেবে, মিথ্যা মামলায় জড়াবে না, জায়গা সম্পত্তি দখল করবে না, বনভূমি দখল করবে না, জলমহাল দখল করবে না, ঘুষ বাণিজ্য করবে না, টেন্ডার বাণিজ্য করবে না, টেম্পো স্ট্যান্ড দখল করবে না, দখল বাণিজ্য করবে না, আপনি একটু স্বাস্থ্য সুবিধা পাবেন, দেশের ছেলে মেয়েগুলো একটু পড়াশোনা করবে মন দিয়ে, বোমাবাজি, অস্ত্রবাজি, চাঁদাবাজি এগুলো বন্ধ হবে। আপনারা দেখে শুনে তাদেরকে ভোট দেন। ভুল তো 55 বছর করছেন, আবুল বেরির বিনিময়ে তো ভোট দিয়ে দেখছেন, কিছু হয়নি, লবডঙ্কা। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশগুলো আমাদেরকে পেছনে ফেলে অনেক দূরে গিয়ে গেছে। সিঙ্গাপুর, পূর্ব তিমুর স্বাধীন হয়েছে এই দিন। পূর্ব তিমুর অনেক দূর আগে গেছে। আপনার পূর্ব তিমুরের রোডগুলো দেখেন, কল্পনা করতে পারবেন, অনেক দূর আগে গেছে। কসোভো এই দিন স্বাধীন হলো, অনেক দূর আগে গেছে। বসনিয়া হার্জেগোভিনা অনেক দূর আগে গেছে। সার্বিয়া অনেক দূর আগে গেছে। মন্টিনিগ্রো অনেক 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 দূর আগে গেছে, আমাদের পরে স্বাধীন হয়েছে। তো আমি মনে করি আমাদেরও একটু দেখে শুনে আসলে নেতৃত্ব নির্বাচন করা উচিত, এটা আর কি। বাকিটা আপনাদের ইচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। একটা লাইন আছে, সতেজ, সরাগ, সবুজ, সমৃদ্ধ থাকুন। আল্লাহ।